আসসালামু আলাইকুম। বুয়েট অল্প কিছুদিন আগে তাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পাবলিশ করেছে। আজকে সকালে ঢাকা ভার্সিটি তাদের রেজাল্ট পাবলিশ করলো। তো বুয়েট এবং ঢাকা ভার্সিটিতে যারা চান্স পেয়েছো তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। যদিও আজকের ভিডিও মেক করার মেইন উদ্দেশ্য তাদেরকে অভিনন্দন জানানো না। আজকের ভিডিও মেক করার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যারা চান্স পাওনি ঢাকা ভার্সিটি এবং বুয়েটে, অনেকে স্বপ্ন থেকে বুয়েট ঢাকা ভার্সিটিতে পড়ার, বাট আনফরচুনেটলি অনেকের হয়তো বা চান্স নাও হতে পারে, বা অনেকের হয়তো এমনটা হতে পারে যে হ্যাঁ ভাই আমি চান্স পেয়েছি কিন্তু মন মতো সাবজেক্ট আমার আসছে না, আমার সিরিয়ালটা একটু পেছনের দিকে, তো আমি চান্স পাওয়ার পরেও সেখানে ভর্তি হতে চাচ্ছি না। এরকম যাদের দোটানার মধ্যে যারা অবস্থান করছো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের সামনের দিনে পড়াশোনার পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, আমি কিভাবে পড়াশোনা করছিলাম, এই জিনিসগুলো শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা মেক করছি। তো সর্বপ্রথম আমি তোমাদের যে কথাটা বলবো ভাইরা, যারা ঢাকা ভার্সিটি এবং বুয়েটে চান্স পাওনি, তোমাদের প্রথমেই রিয়েলিটিটাকে কিন্তু মেনে নেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে এটা, রিয়েলিটি তোমাদের মেনে নেওয়া লাগবে। তোমরা যেহেতু চান্স পাওনি এবং এটা যেহেতু একদম দিনের আলোর মতো স্বচ্ছ এবং সত্য একটা কথা, তুমি কোনোদিন ঢাকা ভার্সিটি বা বুয়েটে চান্স পেতে পারবা না বা কোনোদিন সেখানকার স্টুডেন্ট হতে পারবা না। সো ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে অ্যাকচুয়ালি সামনের দিনে তোমার পরীক্ষাগুলো খারাপ করার কোনো মানে হয় না। প্রথম কথা হচ্ছে এটা, নিজেকে সামলাও ভাই, তোমাকে সামলাতেই হবে। তুমি যদি আজকে ওইটা নিয়ে 5টা মিনিট সময় ওয়েস্ট করো, আলটিমেটলি সেটা কিন্তু তোমার লাইফ থেকে চলে যাবে। তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাওনি, এটা তোমার জীবনের একটা ব্যর্থতা। তুমি যদি সেই ব্যর্থতাকে মনে করে আরো 5 দিন বা 5 মিনিট বলো, 5 ঘন্টা বলো, যদি ওয়েস্ট করো, সেটা কিন্তু তোমার জীবনে সেকেন্ড ব্যর্থতা বয়ে আনতে পারে। দ্যাটস ওয়াই প্রথমে তোমার মেনে নেওয়া লাগবে যে আমি চান্স পাইনি, এবং চান্স যেহেতু পাইনি, দ্যাটস ওয়াই সামনের দিনে কিভাবে ভালো রেজাল্ট করবো এইটা নিয়ে তোমার এখন চিন্তা ভাবনা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার্থী ছিল এবার অনেক, এবং তারা যেহেতু চান্স পায়নি, আসলে চান্স না পাওয়া স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, দ্যাটস ওয়াই আসলে এখান থেকে কিছু ডিভাইডেশন চলে আসবে। যেমন ধরো যারা চান্স পায়নি তাদের ভেতরে কিছু কিছু স্টুডেন্ট চাইবে জিএসটি প্রিপারেশন নিতে, কিছু কিছু স্টুডেন্ট চাইবে সিকে রোড প্রিপারেশন নিতে, কেউ কেউ আবার আছে ইউনিভার্সিটি প্রিপারেশন নিবে। তো যেই প্রিপারেশনটা তুমি নাও না কেন কোনো সমস্যা নাই। সত্যি কথা বলতে আমি তোমাদের যেটা বলছি একটু মন খুলে শুনে রাখো, এবং এই কথাটাকে বিশ্বাস করে তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা নাও। আমি মনে করি তুমি কোথাও আটকাবা না। সেটা হচ্ছে তুমি পিওর ভার্সিটি প্রিপারেশন নাও আর পিওর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার কিন্তু কম্বিনেশনে আশায় লাগবে। প্রথম কথা হচ্ছে এটা, তোমার কিন্তু কম্বিনেশনে আশায় লাগবে। কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছে আমি, তুমি একটু খেয়াল করো। আমি ধরে নিলাম তোমার প্রিপারেশনের টার্গেটটা হচ্ছে সিকিউর, তুমি চুয়েটের কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তুমি কোনো একটা ভালো সাবজেক্টে পড়তে চাও, ওকে ফাইন। এই জায়গায় তোমার প্রিপারেশন নিয়ে যখন আমি কথাবার্তা বলতে স্টার্ট করব, তখন প্রথমে চলে আসবে কি, তোমার ইঞ্জিনিয়ারিং বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। ইঞ্জিনিয়ারিং বেসিক ক্লিয়ার থাকাটাই কি ইম্পর্টেন্ট, বা ইঞ্জিনিয়ারিং বেসিক ক্লিয়ার থাকাটাই কি যথেষ্ট, সাফিসিয়েন্ট? না ভাই, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। হ্যাঁ, এটা তাদের জন্য সাফিসিয়েন্ট যারা কিনা কোনো রকম একটা সাবজেক্টে চান্স পাইতে চায়। হ্যাঁ ভাই, আমার জাস্ট একটা সাবজেক্ট হলেই হলো পেছনের দিকে, আমার তো ভালো সাবজেক্ট প্রয়োজন নেই, তাদের জন্য ভাই এটা সাফিসিয়েন্ট। কিন্তু যারা মনে করতেছে না ভাই আমার একটা ভালো পজিশন হোল্ড করতে হবে এবং ভালো একটা সাবজেক্ট আমাকে বের করতে হবে, তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবা না। তার কারণটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, খেয়াল করো। ধরে নিলাম ফিজিক্স এবং ম্যাথে তোমাদের পিওর ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন চলে আসলো, কিন্তু কেমিস্ট্রি, যেটা এই কেমিস্ট্রি পার্টটুকুতে কিন্তু বরাবরই আমাদের বেসিক থেকে কোশ্চেন চলে আসছে। আমাদের কিন্তু মেমোরাইজিং টাইপের যে কোশ্চেনগুলো, ইনফরমেশন টাইপের কোশ্চেনগুলো, এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসে। তো এইটা যদি তোমাকে সলভ করতে হয়, তোমার কিন্তু আলটিমেটলি ঢাকা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করাই লাগবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট গেল। এখন কোন কোন বই তুমি সলভ করবা, কোনটা কোনটা তুমি করবা না, সেটা আমি একটু পরে কথা বলছি। এবার চলে আসে আমি যাদের টার্গেট হচ্ছে জিএসটি বা রাজশাহী ইউনিভার্সিটির মতো পাবলিক ভার্সিটি গুলো। দেখো, তোমরা পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে এর আগের বছরগুলোতে পাবলিক ভার্সিটিতে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে আসছে, এখন কিন্তু কোশ্চেন লেভেলটা মোটামুটি ভাবে ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে পড়ছে। কোন কোন সাবজেক্ট গুলো? ফিজিক্স এবং ম্যাথ। আমরা এবার ঢাকা ভার্সিটি কোশ্চেনে দেখছি এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো পিওর ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন, মানে এই কোশ্চেনগুলো সরাসরি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে দেওয়া হচ্ছে বা ওই রিলেটেড অনেকটাই। অর্থাৎ যেই স্টুডেন্টটা কিনা শুধুমাত্র ঢাকা ভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটি প্রিপারেশন না নিয়ে ইঞ্জিনিয়ারিংটাও একটু প্রিপারেশন নিয়েছে, তাদের জন্য কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট ছিল যে তারা এই কোশ্চেনগুলো অ্যান্সার পেয়েছে অন্যদের তুলনায় আর কি। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, যেহেতু মেডিকেলটা এখন তোমার জীবন থেকে পাস্ট, তুমি এখন মেডিকেলের তো স্বপ্ন দেখতে পারবা না কোনোভাবে। তোমার সামনে এখন ওয়ে আছে দুইটা, একটা হচ্ছে সিকের ওয়ে, একটা আছে পাবলিক ভার্সিটি। পাবলিক ভার্সিটির মধ্যে জিএসটি একটা ভাগ চলে যাবে, আরেকটা ভাগ চলে যাবে তোমার রাজশাহী ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, জাহাঙ্গীরনগর, এরকম ভার্সিটি গুলো।
তো যেই প্রিপারেশনটাই হোক না তোমার, প্রথম কথা তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার নিজের প্রিপারেশনের জন্য যে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে সেটা তুমি অবশ্যই করবা। যেমন সিকিউরেট সিকার যারা, তারা অবশ্যই বুয়েটের যে কোশ্চেন গুলো আছে, এমসিকিউ কোশ্চেন আগে যেগুলো করাইতো বা রুয়েট কোয়েট্রিয়েটের যে এমসিকিউ কোশ্চেন গুলো এর আগে ছিল, এই এমসিকিউ কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবা। এরপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা, এটা কিন্তু একটু দেখে রাখবা। আমি অবশ্যই তোমাদেরকে আবারও এটা রিমাইন্ড করে দেবো যে অবশ্যই সিকিউরিটি সিকাররা তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখার সঙ্গে সঙ্গে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনটাও কিন্তু করে রাখো। এবার যদি আমি পাবলিক ভার্সিটির কথা বলি, পাবলিক ভার্সিটি সিকার যারা, তারা শুধুমাত্র যে পাবলিক ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে চলে গেলা, এটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না তোমার জন্য। তোমার অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যেটা এমসিকিউ পার্টটা তোমাদের সলভ করা লাগবে, আমি মনে করি লাগবে এই প্রেক্ষাপটে। তার কারণ প্রথমত দুইটা, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি অলরেডি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেনগুলো করে ফেলছে প্রথমত। দ্বিতীয়ত যে কারণটা অপেক্ষা করছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে এইবার কিন্তু ভাই শর্ট সিলেবাস এক্সাম হচ্ছে, এবং শর্ট সিলেবাসের অসুবিধাটা হচ্ছে এই, যেহেতু কোশ্চেনের তোমার পরিধিটা কমে আসছে, তোমাদের সিলেবাসের পরিধি যেহেতু এখন একটু কম, দ্যাটস ওয়াই তোমার কোশ্চেনের হার্ডনেসটা যে বাড়বে এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু বলে দেওয়া যায়। দ্যাট মিনস তোমার ঢাকা ভার্সিটির মতো অন্যান্য ভার্সিটিগুলো যখন কোশ্চেন একটু হার্ড করার চিন্তা ভাবনা করবে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেনগুলো তোমাকে দিয়ে দিবে। বোঝা গেল বিষয়টা? দ্যাট মিনস সব কথার এক কথা হচ্ছে এই, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও সিকিউরিটির জন্য, বা তুমি জিএসটি বা রাজশাহী ভার্সিটির মতো ভার্সিটিগুলোর প্রিপারেশন নাও, যাই প্রিপারেশন নাও না কেন, তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক দুটোই লাগবে। ঠিক আছে, দুটোই ভালো মতো করা লাগবে। এখন কথা হলো ভাইয়া, আমরা যখন ইউটিউবে ঢুকে সার্চ দেই যে ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন সম্পর্কে কোনো কিছু আর কি, তো এক্সপার্ট, সো কল্ড এক্সপার্ট যারা, তারা কি সাজেশন দেয় ভাইয়া? তারা একগাদা বই তোমাকে সাজেস্ট করবে যে তুমি জয়কুলির অমুক সিরিজ পড়ো, তুমি পানকৌড়ির অমুক সিরিজ পড়ো। সত্যি কথা বলতে 20 দিনের মধ্যে তুমি জয়কুলির কি 8টা 10টা বই পড়ে শেষ করতে পারবা? এটা কি সত্যি সম্ভব? আমি 8টা 10টা বাদ দিলাম, তুমি কি 3টা সাবজেক্টে 3টা বই পড়ে শেষ করতে পারবা? জয়কুলির বইয়ের যে সাইজ বা অন্যান্য পাবলিকেশনস এর বইগুলোর কথা যদি আমি বলি, এটা কিন্তু সত্যি কথা বলতে সম্ভব না। তুমি এই অল্প দিনের ভিতরে এত প্রিপারেশন যদি নিতে যাও, হয়তোবা তুমি পুরো বইটা একবার পড়ে শেষ করলা, কিন্তু লাস্টের পেজটা পড়ার সাথে সাথে দেখবো ফার্স্টের পেজ তোমার মাথা থেকে আউট হয়ে গেছে, যেটা রিয়েলিটি। ভাই আমি যেটা মনে করি বা আমি আমার পার্সোনাল লাইফে যেটা করছি সেটা হচ্ছে, ভাই আমি পড়বো কম, কিন্তু পড়া যেটা আমি পড়বো সে পড়াটা যেন ইফেক্টিভ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তুমি যাই পড়ো না কেন কোনো সমস্যা নাই, তুমি অল্প একটু পড়ো, বাট ওই পড়াটা যেন তোমার ইফেক্টিভ হয়। যেমন ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, আমাদের জিএসটি প্রিপারেশনের মধ্যে আসলে সাস্টের কোশ্চেন ব্যাংকটা সলভ করার বিষয়টা চলে আসবে। তো সাস্টের কোশ্চেনগুলো আমি যতবার দেখেছি ভাইয়া, কোশ্চেনগুলো দেখে আমি ততবার অবাক হয়েছি। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে নতুন কিছু শেখার আছে। এখন তুমি যখন সাস্টের কোশ্চেন ব্যাংকটা সলভ করছো, সলভ করার পর তুমি মনে করলে যে ফাইন, আমি সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলেছি, আমার আর কিছু করার নাই, আমি মানে বিশ্ব উদ্ধার করে ফেলেছি, এরকম টাইপের কিছু। সত্যি কথা বলতে কিছুই না, কারণ তুমি সাস্টে যে কোশ্চেন প্যাটার্নটা দেখছো, সামনের দিনে তোমার কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেটা থাকবে না, বা জিএসটি তুমি যে কোশ্চেনগুলো সলভ করছো সামনের দিনে কিন্তু সেই কোশ্চেনটা তুমি পাবা না। বাট তুমি কোশ্চেনগুলো সলভ করার সময় যদি বেসিকটাকে ক্লিয়ার করে যাও, সত্যি কথা বলতে আগামী দিনে যে প্রবলেমটা তোমার সামনে আসছে সেটা কিন্তু তুমি সলভ করতে পারবা। এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো যে একগাদা ইনফরমেশন তোমার দরকার নাই, তুমি অল্প একটু ইনফরমেশন দেখো, অল্প একটু পড়া তুমি পড়ো, অল্প একটা এমসিকিউ তুমি সলভ করো, অল্প একটা ভার্সিটিকে তুমি ফোকাস করো, নো প্রবলেম এট অল। বাট যেটাকে তুমি ফোকাস করবা সেটা কিন্তু ভাজা ভাজা হওয়া চাই। আমি আবার বলছি, সেটা কিন্তু ভাজা ভাজা হওয়া চাই। তার মানে তুমি যদি সাপোজ মনে করো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ পার্টটা তুমি সলভ করলো, ফাইন, কোনো সমস্যা নাই, বাট ওইখান থেকে যদি কোশ্চেনটাকে আমি একটু পেঁচায় দেই, তাহলে কিন্তু সেটা তোমার পারা লাগবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট। কোশ্চেন পেঁচায় দিলে তোমার পারা লাগবে। তো কোশ্চেন পেঁচায় দিলে পারার মতো করে পড়া আর ভাই একটা বই শেষ করা, দুটো কিন্তু সেম জিনিস না। আমি কিন্তু ইনবক্সে প্লাস ইউটিউবের কমেন্টে অনেক এরকম কোশ্চেন পাচ্ছি যে ভাই আমি যদি জিএসটি প্রিপারেশন নিতে চাই আমি কিভাবে পড়বো, বা আমি যদি আমি যদি সিকিউরিটি প্রিপারেশন নিতে চাই আমি কিভাবে পড়বো। সত্যি কথা বলতে তোমার পড়ার স্টাইলটা হবে একটাই, সেটা হচ্ছে তুমি নিজে যে ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ সেখানকার কোশ্চেন ব্যাংকগুলো আগে সলভ করবা, এরপরে অন্যগুলো একটু করে রাখবা। বলতে তোমার যদি সিকিউরিটি প্রিপারেশন থাকে, তুমি সিকিউরিটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা উদ্ভাস থেকে প্রোভাইড করে, আমি আবারও বলছি কিন্তু উদ্ভাস থেকে যে কোশ্চেন ব্যাংকটা প্রোভাইড করা হয়, এই কোশ্চেন ব্যাংকটা তুমি শেষ করো পুরোপুরি বলতে এখানে দুটো ভাগ চলে আসবে। সেটা হচ্ছে প্রথমে তোমাকে সলভ করতে হবে এমসিকিউ পার্টটা,
ঠিক আছে, যেহেতু তোমার সামনের দিনে পরীক্ষাগুলো সব এমসিকিউ পদ্ধতিতে হবে, এমসিকিউ পার্টটা তুমি আগে সলভ করবে, এমসিকিউ সলভ করার পর তোমার যদি সাফিসিয়েন্ট টাইম থাকে তুমি তারপরে একটু রিটেন পার্টটা দেখে নাও। ঠিক আছে, রিটেন পার্টটা দেখার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা কিন্তু তোমার সলভ করতে হবে তোমার অবশ্যই। সেটা সলভ না করলে আলটিমেটলি আমার মনে হয় যে প্রিপারেশনটা তোমার 100% ফুলফিল হবে না। এবং এক্ষেত্রে তুমি যদি বলো ভাই আমি দেখা যাচ্ছে 20 দিন সময় আছে, আমি সিকিউরিটি বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করতে আমার 15 দিন হয়ে গেছে আর কি, মানে আমার হাতে আর 5 দিন সময় আছে, আমি 5 দিনের ভিতরে ভার্সিটি কটা কিভাবে শেষ করব, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি শুধুমাত্র কেমিস্ট্রি পার্টটা দেখো আলটিমেটলি যদি এরকম সিচুয়েশন চলে আসে। বাট আমার মনে হয় যেহেতু সামনে এখনো 20 দিন মতো টাইম আছে, ফুললি তুমি রাজশাহী ইউনিভার্সিটি আগে টাইম পাচ্ছ, দ্যাটস ওয়াই তোমার যেটা করণীয় সেটা হলো তুমি 10 দিন করে টাইমটাকে ডিভাইড করে ফেলো। তুমি 10 দিনের ভিতরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ পার্টটা সেটা কিন্তু তুমি আরামসে শেষ করতে পারবা, আর বাকি 10 দিনের ভিতরে তুমি ভার্সিটি কোঅর্ডিনেটর কোশ্চেন ব্যাংকটা শেষ করতে পারবা। এখন কথা হচ্ছে ভাই 10 দিনের ভিতর এত মোটা একটা বই কিভাবে পড়া সম্ভব? ভাই অন্যান্যটা তোমাকে সাজেস্ট করতেছে 8টা 10টা বই, সেখান থেকে তুমি একটাও হয়তো পড়ছো না। আমি তোমাকে সাজেস্ট করছি একটা বই মাত্র, অনলি একটা বই, মানে যদি তোমার প্রিপারেশনের জন্য সময় খুবই কম থাকে তুমি একটা বই সলভ করো, আর যদি তোমার সময়টা একটু মোটামুটি সাফিসিয়েন্ট পর্যায়ে থাকে তুমি 2টা বই সলভ করো। অনলি 2টা বই আমি তোমাকে সাজেস্ট করছি ভাইয়া, এই 2টা বইয়ের শুধুমাত্র এমসিকিউ পার্টটা তুমি দেখে যাও। তোমার যদি এতটুকু করার মতো ক্যাপাবিলিটি না থাকে আমার মনে হয় তোমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, সত্যি কথা বলতে। তার কারণটা হলো তোমার সামনে সময় আছে 20 দিন, তুমি এতদিন এমন ভাবে পড়ে এসছো তুমি ভার্সিটিতে চান্স পাইলা না, তার মানে কি তোমার ভিতর কিন্তু খামতি আছে। খামতি যদি থেকে থাকে এই কটা দিন সময়ের ভিতর ভাই তোমার গোস্ত খাওয়ার দিকে মনোযোগ দিলে হবে না, তোমার গরুর হাটে যাওয়ার দিকে মনোযোগ দিলে হবে না। তোমার কি করতে হবে এই সময়টুকুতে তোমার ঘুম খাওয়া দাওয়া ছাড়া বাকি যতটুকু সময় পাচ্ছ 10 থেকে 15 ঘন্টা বলো বা 18 ঘন্টা বলো, যাই বলো না কেন, সময়টা কিন্তু তোমার পড়ার টেবিলে দেওয়া লাগবে। প্রথম কথা, পড়ার টেবিলে তুমি যদি সময় সাফিসিয়েন্ট পরিমাণ না দাও আলটিমেটলি কিন্তু ঢাকা ভার্সিটিতে তোমার যে সমস্যাটা হয়েছে না, তুমি রেজাল্ট দেওয়ার পর তোমার নামটা তুমি কিন্তু লিস্টে খুঁজে পাওনি, এই ঘটনাটা কিন্তু আবারও ঘটবে রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটি বা সিকিউরিটির পর। তখন কিন্তু আমার কথাটা মনে পড়বে যে ভাই আমাকে বলছিল ঠিকমতো পড়াশোনাটা করতে, ভাই আমি ঠিকমতো পড়াশোনা করি নাই। এটা হলো প্রথম পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি কোশ্চেন ব্যাংকটা সলিউশন করার বিকল্প কিছুই নাই, তার সাথে সাথে আরেকটা পয়েন্ট তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সাম দেওয়া। ঠিক আছে, তোমার প্রিপারেশন যেদিকে তুমি সেই দিকে যে কোচিং গুলো আছে, ধরো সাপোজ আমি যদি তোমাকে বলি তোমার রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট প্রিপারেশন কিন্তু তোমার উদ্ভাসে করাচ্ছে বা অন্যান্য যে কোচিং গুলো আছে সেই কোচিং গুলোতে কিন্তু করাচ্ছে, তো সেখানে তুমি এক্সাম গুলো ভাইয়া পার্টিসিপেট করো এক্সাম গুলোতে। তার কারণ সত্যি কথা বলতে তোমার প্রিপারেশন তো যা নেওয়ার না হয়ে আছে, এখন সত্যি কথা বলতে তোমার এক্সামের স্ট্র্যাটেজিটা তোমার বুঝতে হবে যে কোন কোন জায়গায় কিভাবে এক্সাম দিলে আমার কি কি ভুল হচ্ছে, এই ভুলগুলো তোমার বুঝতে হবে আস্তে আস্তে, এবং ভুলগুলো ফাইন্ড আউট করে সেটাকে সলভ করতে হবে প্রথম কথা। এবং এই এক্সামগুলোতে তুমি যেটা টার্গেট নিবা সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সামে অ্যাটলিস্ট 70 থেকে 80% মার্কসের একটা প্রেডিকশন তুমি ধরে রাখো। সাপোজ মনে করো আমি তোমাকে বললাম যে সিকিউরিটি প্রিপারেশন তুমি নিচ্ছ, সাপোজ ধরে নিলাম, সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে 500 মার্কসের মধ্যে 70 থেকে 80% মানে হচ্ছে 5 8 40, মানে 400 মার্কসের তোমার টার্গেট থাকবে তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো। আর যদি তুমি ওভার অ্যাভারেজ হয়ে থাকো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি 450 বা 460 এর টার্গেট নিতে পারো এই কোচিং এর অ্যাডমিশন, কোচিং এর যে এক্সাম গুলো সেগুলোর ক্ষেত্রে। আর ফাইনাল এক্সামে তোমার টার্গেটটা এরকমই থাকবে, মোটামুটি 400 বা 420 10 এরকম টার্গেটই থাকবে, যে এরকম পরিমাণ তুমি অ্যান্সার করে আসবা। কিভাবে অ্যান্সার গুলো করবা, কিভাবে তোমার এক্সামের স্ট্র্যাটেজি হবে না হবে, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে ভিডিও মেক করবো, কোনো সমস্যা নাই। বাট এখন তোমার যে করণীয় সেটা হচ্ছে প্রথমত তুমি আজকে থেকেই একটা রুটিন বানাই ফেলো, রুটিন বানায় তুমি সিকিউরিটির কোশ্চেন ব্যাংক এবং যেটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে শুরু করে দাও। তার সাথে সাথে সাফিসিয়েন্ট যেগুলো প্রয়োজন আছে সাপ্লিমেন্টারি তোমাদের যে ডিরেকশনগুলো দরকার আছে আমি আস্তে আস্তে ভিডিওগুলো মেক করতে থাকবো। ইনশাল্লাহ সামনে কিছুদিনের মধ্যে তোমাদের ক্যালকুলেটর সিরিজের উপর একটা ভিডিও আসবে। সত্যি কথা বলতে অ্যাডমিশন সিকার যারা তাদের জন্য যদি ক্যালকুলেটরের নলেজটা তোমাদের একটু ভালো থাকে অন্যদের থেকে, তাহলে কিন্তু অ্যাডমিশন তুমি একটা প্লাস পয়েন্ট পাবা এখান থেকে। কারণ সত্যি কথা বলতে এই জায়গাগুলোতে তোমার ক্যালকুলেটরের স্পিডটাই সব শেষ কথা ভাইয়া, তুমি সব পারো কিন্তু তোমার ক্যালকুলেটরে ক্যালকুলেশন স্পিডটা ভালো না। তুমি ম্যাট্রিক্সের গুণ করতেছো হাতে হাতে,
হাতে হাতে গুণ করো আর ক্যালকুলেটরে করো, সেটা কিন্তু টিচার দেখতে আসবে না। টিচার দেখতে আসবে তোমার মার্কসটা ঠিক আছে কিনা, সরি তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, তুমি সঠিক গোলটা পূরণ করেছো কিনা। তো সঠিক গোলটা পূরণ করার জন্য তোমার সব ধরনের ট্রিক্সে অবলম্বন করতে হবে। যেটা তোমার ফ্রি হ্যান্ডে ক্যালকুলেশন হয়ে যায় তুমি সেটা ফ্রি হ্যান্ডে করবা, আর যেটা তোমার ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব তুমি সেটা অবশ্যই ক্যালকুলেটরের হেল্প নিবা। এবং আমি নিজে যেটা দেখছি সেটা হচ্ছে আমি কিন্তু অ্যাডমিশন টেস্টগুলোতে অ্যাটলিস্ট একই সাথে 3টা ক্যালকুলেটর ইউজ করতাম। FX991EX দুইটা ইউজ করতাম এবং FX991ES এটা কিন্তু একটা ইউজ করতাম। একই সাথে 3টা ক্যালকুলেটর ইউজ করতাম, 3টাকেই আমি ইউজ করতাম। তো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, সত্যি কথা বলতে সিকিউরিটি অ্যাডমিশন টেস্টে আমার 470-এর আশেপাশে আনসার করে আসার পেছনে কিন্তু এটা অনেক বড় একটা ভূমিকা ছিল। তো এই ভূমিকাটা ভাই তোমাদের লাইফে যদি নিয়ে আসতে চাও, অ্যাটলিস্ট একটা ক্যালকুলেটর তো একটু স্পিডের সাথে ইউজ করা শিখতে হবে তোমাদের, তাই না? এর জন্য আমি সামনে অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা তোমাদের ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তারপরে ভেক্টর, আস্তে আস্তে তোমাদের দেখা যাচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে ট্রিক্স গুলো আছে ক্যালকুলেটরে, আমি আস্তে আস্তে সেগুলো মেক করার ট্রাই করব। তোমরা পড়াশোনা করতে থাকো, কোচিং অ্যাডমিশন রিলেটেড যে এক্সামগুলো আছে, প্রিপারেশন এক্সাম, সেগুলো দিতে থাকো, আর সাথে সাথে যা ইনস্ট্রাকশন দরকার আমি আস্তে আস্তে দিতে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।